সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি লিটল টাটা ২১ রাতের আজকের আয়োজনে। আজ কথা বলতে চাচ্ছি আমাদের উচ্চশিক্ষার মান নিয়ে, এবং দেখা যাচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের অবস্থানে কতটা অবস্থান গ্রহণ করতে পারে, এবং সেখানে আসলে কি কি বিষয় লুকায়িত থাকে। এই র্যাঙ্কিংয়ের বিষয়টা সেটা তো রয়েছেই, কিন্তু মানের জায়গাটা যদি তাকাই, সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যদি একদম ঢাকা বিশ্ববিদ্যালয় সেই প্রাচ্যের অক্সফোর্ডের কথা বলি, সেখান থেকে মানটা কি অনেক পড়ে গিয়েছে কিনা, নাকি মানের ব্যাপারে এখনও সবাই অনেক বেশি কাজ করছেন যারা রয়েছেন এই সংশ্লিষ্ট, কিংবা অবগত রয়েছেন কিনা, শিক্ষার্থী যারা বের হচ্ছে তারা কতটা মান, তাদের যদি পড়াশোনার মানটা ধরি, কতটা সেই মানসম্পন্ন শিক্ষায় তারা শিক্ষিত হতে পারছেন, থিওরিটিক্যাল নলেজের সেই শিক্ষাটা কতটা পাচ্ছেন, সেখান থেকে গবেষণা কতটা হচ্ছে, পাশাপাশি তাদের যে একদম বাস্তব জ্ঞান, যেটা বলা হয় ব্যবসায়, এখন আমাদের দেশ ব্যবসা বাণিজ্য অনেকটা এগোচ্ছে, কিন্তু শিল্প প্রতিষ্ঠানগুলো সেই শিক্ষার্থীদেরকে কাজে লাগাতে পারছে না। কারণ তারা বলছে, বিভিন্ন প্রসঙ্গে যখন এই লিটল টাটা ২১ রাতে আলোচনা হয়, তারা বলছে যে এই শিক্ষার্থীদের কাজ করবার দক্ষতা অর্জন করতে পারেনি, বা সেই অর্জিত হয়নি বলে তাদেরকে আমরা নিতে পারছি না, উল্টো আমরা বিদেশ থেকে স্কিলড ম্যান পাওয়ার নিয়ে আসছি। তাহলে সমস্যাগুলো কোথায়, যেখানে দেশে এতগুলো বিশ্ববিদ্যালয়? সে আলোচনাটাই করতে চাচ্ছি। ফেরদৌস আহমেদ থাকছি আজকে আলোচনা পড়ার সময়। আরও যাদেরকে পেয়েছি শুরুতে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সর্বডানে রয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, বীর মুক্তিযোদ্ধা এবং জ্যেষ্ঠ রাজনীতিবিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। অধ্যাপক আব্দুল মান্নান, নিঃসন্দেহে শুরু করবেন যে কথাগুলো বললাম, যে মান নিয়ে কথা আছে, র্যাঙ্কিংটা না হয় আমরা তুলিয়ে রাখলাম, যে বিশ্ব র্যাঙ্কিংয়ে আমরা কত অবস্থান দখল করতে পারছি, কিন্তু মানটা নিয়ে তো ইউজিসিও প্রশ্ন তোলে মাঝে মাঝে, আবার ইউজিসিকেও বলা হয় যে এই মান উন্নয়নের ব্যাপারে কাজ করতে। তাহলে সত্যিকারের মানের অবস্থাটা কি? আপনাকে ধন্যবাদ। একই সাথে দর্শক শ্রোতা যারা অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করতে বসছি। আপনি সূত্রেই বলেছেন যে আমাদের শিক্ষার মান বিশ্বের প্রেক্ষাপটে আমরা কোথায় অবস্থান করছি, এই বিষয়টি সবসময় সামনে চলে আসে যখন আমি শব্দটা ব্যবহার করছি। তথাকথিত র্যাঙ্কিং নামে একটা বিভিন্ন প্রতিষ্ঠান র্যাঙ্কিং দেয়, তখন আমরা কেউ বলে যে ১,০০০টার মধ্যে নাই, কেউ বলে যে ৫০০-র মধ্যে নাই, কেউ বলে যে ৭০০-এর মধ্যে নাই। আমি প্রথমে বলে রাখি, র্যাঙ্কিং জিনিসটাই হচ্ছে একটা ভ্রান্ত একটা কনসেপ্ট। র্যাঙ্কিং দিয়ে বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণ করা যায় না। আর যারা র্যাঙ্কিংটা করে তারা কিন্তু সকলেই ব্যবসা প্রতিষ্ঠান। এমন র্যাঙ্কিং করার প্রতিষ্ঠান বিশ্বে, গতকালই বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর এনামুল হকের একটা লেখা আছে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নিয়ে, একটি জাতীয় দৈনিকে, বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ের ৭ কাহন। তার লেখা এটা, আমিও জানি সেটা, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং করে সব দেশ মিলিয়ে ৯৬টি এরকম প্রতিষ্ঠান আছে। এগুলো কিন্তু প্রতিষ্ঠান বলছি, কিন্তু আসলে এগুলো প্রতিষ্ঠান, এগুলো সব ব্যবসা প্রতিষ্ঠান, এবং এদের ইনকাম হয় এই র্যাঙ্কিং থেকে, বিশ্ববিদ্যালয়গুলো থেকে নেওয়ার টাকা নেয়। যে কিউএস র্যাঙ্কিং, যেটা নিয়ে আমরা কিছুদিন পরপরই একটা হইচই লেগে যায়, তাদের গত বছর ইনকাম ছিল $৭৫ মিলিয়ন। এটা কিন্তু আপনার ওয়েবসাইটে গেলেই পাবেন। আর টাইমস হায়ার এডুকেশন, এটার সাথে আমি মাঝে মধ্যে আমার একটা যোগাযোগ ছিল, এখন হয়তো নেই, $২৫ মিলিয়ন। এখন র্যাঙ্কিং নিয়ে, আমি র্যাঙ্কিং কথাটা প্রথমেই কারণেই বলছি, এটা নিয়ে ইদানিং পত্রপত্রিকায় খুব লেখালেখি হয়, আলোচনা হয়, সমস্যা হয়। যে আমার কাছে একটা আমেরিকান একটা পত্রিকার একটা লেখা আছে ২০১৫ সনে পাবলিশড, দ্য নিউ ইকোনমি, খুব নামকরা একটা পত্রিকা, এটা বিজ্ঞজনরা এখানে লেখেন। এখানে টম বেইলি নামে একজন কমেন্টেটর লিখছেন, ইউনিভার্সিটি র্যাঙ্কিংস করুন, দ্য ইনস্টিটিউশনস দ্যাট আর পেইং টু বি গুড, যেসব প্রতিষ্ঠান ভালো হওয়ার জন্য টাকা দিচ্ছে, অর্থাৎ টাকার বিনিময়ে র্যাঙ্কিং আপনি কিনছেন। হয়তো শব্দটা হার শোনাবে। কদিন আগে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ জিউরিখ, সুইজারল্যান্ডের, তারা এই র্যাঙ্কিং থেকে নিজেদের উইথড্র করে নিয়েছে, টাইমস হায়ার এডুকেশন থেকে। বলছে ওরা যে র্যাঙ্কিং ট্যাঙ্কিং করে, এটা আসলে বাস্তব চিত্রের প্রতিফলন না। আবার র্যাঙ্কিং যখনই হয়, সেখানে কোনো রাশিয়ান কোনো ইউনিভার্সিটি সেখানে স্থান পায় না। রাশিয়া থেকে ভালো ইনস্টিটিউশন, প্রভাবটা আপনি এখানে, পাশ্চাত্যের প্রভাবটা, পুঁজিবাদী বিশ্ববিদ্যালয়গুলো, দেশগুলোর প্রভাবটা এখানে বেশি। আবার দেখেন যে একটা র্যাঙ্কিং প্রতিষ্ঠান আজকে বললো যে ১,০০০টার মধ্যে
বাংলাদেশ নাই, কালকে আরেকজন এসে বললো যে 500-র মধ্যে বাংলাদেশ 300-তে। অর্থাৎ প্যারামিটার কি সূচকে আপনি এই র্যাঙ্কিংগুলো করছেন, সেই সূচকের মধ্যে অনেকগুলো সূচক, সব কিছু হয়তো এখানে বলা যাবে না। যে একটা হচ্ছে শিক্ষার মান, শিক্ষক ছাত্র অনুপাত, গবেষণা ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আছে, এগুলি থাকার কথাই, একটা বিশ্ববিদ্যালয়তে এগুলোই থাকবে। তার উপর আছে অ্যালামনাই। যেমন আমরা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই। আপনি কোথায়? আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা বিশ্ববিদ্যালয়ের তহবিলে বছরে কত মিলিয়ন ডলার দিচ্ছি, এটা একটা প্যারামিটার হয় কোনো কোনো র্যাঙ্কিং ইনস্টিটিউশনে। আবার ইন্ডাস্ট্রি কয়টা গবেষণা প্রকল্প কমিশন করেছে ওদের স্বার্থে, ইন্ডাস্ট্রির স্বার্থে, যে আমরা এই কাজটা করতে চাই, আপনারা এটা গবেষণা করে বলেন আমরা এটা কীভাবে করব। সেটা ওষুধ শিল্প হতে পারে, এটা মেটালার্জিতে হতে পারে, এটা যে অ্যারোস্পেসে হতে পারে, যে কোনোভাবে কমিশন করা হয়। আমি কিন্তু নিজের উদ্যোগে যত না গবেষণা করেছে, হার্ভার্ড হতে পারে, এটা এমআইটি হতে পারে, ওই কমিশন রিসার্চটা এটা হয়। তারপরে আছে আপনার যে দেশি বিদেশি ছাত্র রেশিও। বাংলাদেশে তো এই মুহূর্তে বিদেশি একজন শিক্ষকতা করতে আসলে তাকে নানা ঘাট করতে পার হতে হবে। বড় ইনভেস্টমেন্টের সার্টিফিকেট লাগবে, ওদের সার্টিফিকেট লাগবে, ওদের সার্টিফিকেট লাগবে। আমাদের দেশে বিদেশি শিক্ষক বলতে গেলে তেমন একটা নাই। বিদেশি কিছু ছাত্র আছে, সেটা হচ্ছে মেনলি তো ভারতের ছাত্র, মেডিকেলে আছে, মালদ্বীপসের আছে, নেপালের আছে, এই কয়টা দেশে। আমাদের সে বিদেশি ছাত্র আমরা তেমন একটা আনি না, আনতে পারি না। হ্যাঁ, কারণ যেই দেশ থেকে আমি ছাত্রটা আনবো, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি আর মোজাদুল ইসলাম সেলিম একই সময়, আমার ক্লাসে 5 জন মালয়েশিয়ান ছাত্র স্টুডেন্ট ছিল। কত সেলিমেদের আফ্রিকান, আমি জানার মতো আফ্রিকান 1-2 জন স্টুডেন্ট ছিল। ইন্টারন্যাশনাল একটা হোস্টেল ছিল ওই ছেলে মেয়েগুলো থাকার জন্য। এখন কিন্তু মালয়েশিয়া থেকে তো কোনো ছাত্র এখানে আসে না। অ্যাট এনি গিভেন টাইম আপনি মালয়েশিয়াতে দেখবেন 18-20 হাজার ছাত্রছাত্রী বাংলাদেশের পড়ছে সেখানে, কারণ ওরা নিজস্ব ক্যাপাসিটিতে ওই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এখন মানের কথা বলেন, হ্যাঁ আমরা বিশ্বমানের কথা বাদেই দিলাম, আমরা আঞ্চলিক মানের যেই ধরনের গ্র্যাজুয়েট তৈরি করার কথা সেটা আমরা পারছি না। এটা আমাদের সিস্টেমিক প্রবলেম, এটা আমাদের পদ্ধতির প্রবলেম, এটা গোড়ার প্রবলেম। এটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, আপনি যে বিশ্ববিদ্যালয়টা দেখছেন সেটা হচ্ছে গাছ। আমি যদিও মান জানতে চেয়েছিলাম, আপনি রেটিং থেকে শুরু করেছেন, সেই আলোচনাটা যেহেতু শেষ করছি, হয়ে গেল, আমি শেষ করছি। মানটা আমি একটু পরে শুনি। না, আমি ওই মানের কথা যাচ্ছি না। আমরা যে কথা রেখে যে বিশ্ব উচ্চশিক্ষার মান, আমাদের তো প্রথমে দেখা উচিত নিচের শিক্ষার কি হচ্ছে, গোড়ার শিক্ষার কি হচ্ছে। কারণ গাছের যদি শিকড়টা ভালো না হয়, গাছটা তো ভালো হবে না। আপনি প্রাথমিক পর্যায়ে যে শিক্ষাটা দিচ্ছেন সেটা যে একটা তছনছ অবস্থার মধ্যে আছে, এটা তো আমরা কখনো উপলব্ধিও করি না, করলেও এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন মনে করি না। এখানে আমাদের মূল সমস্যাটা। এখন তো মানুষ বলছে বিশ্ববিদ্যালয়ে কতটা গবেষণা আছে, তার থেকে বেশি গবেষণা হচ্ছে যে আমাদের প্রাইমারি যে এডুকেশন, সেটা নিয়ে প্রতি মুহূর্তেই নানান গবেষণা না, পরীক্ষা, নানান ধরনের পোস্টমর্টেমও হচ্ছে। এই ধরনের প্রাইমারি এডুকেশন নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা কোন দেশে হয় না। আরো অনেকগুলো বিষয় রয়েছে, নিঃসন্দেহে আপনি পরিষ্কার করবেন। আপনার কাছে আসবো, আমি মুজাহিদুল ইসলাম সেলিম রয়েছেন, তাকে একটু শুনে আসতে চাই। মুজাহিদুল ইসলাম সেলিম, যদি বলি আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যেটা আমরা জানি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যারা খুব মেধাবী হয় তাদের পড়াশোনা করা, আমি বুঝাতে চাচ্ছি যে তাদের জ্ঞান অর্জনের একটি চাহিদা থাকে, সেই চাহিদা তখনকার দিনে শিক্ষকরা কতটা পূরণ করেছে, বিশ্ববিদ্যালয় কতটা সাপোর্ট করেছে, আর এখন যখন তাকান কি মনে হয় এরকম কোনো মেধাবী শিক্ষার্থী কতটা তার চাহিদার জায়গায় দাঁড়িয়ে পূরণ করে নিতে পারে নিজেকে, তুলনামূলক আলোচনা? ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের জবাবে প্রথমে আমি বলবো যে আমরা আমাদের শিক্ষা জীবন শুরুর সময় থেকেই যে কল্পনা করতাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, মুক্তিযুদ্ধের ভেতর থেকে সেইটা অর্জন করেছে বলে বা করার পথ তৈরি করেছে বলে আমরা ধারণা করেছিলাম। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে 50 বছরে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারিনি, মৌলিকভাবে কোনো সামনের দিকে অগ্রসর হতে পারিনি। এটা আমার মূল্যায়ন। এবং এইটার কারণ মৌলিক হলো, শিক্ষা জিনিসটাকে আমি কোন দর্শনের ভিত্তিতে বিবেচনা করি। এটা কি একটা সাধারণ পণ্যের মতো কেনা বেচার সামগ্রী, যে আমি টাকা দিয়ে এটা সংগ্রহ করলাম, টাকা দিতে পারলাম, তার সংগ্রহ হলো না? আইয়ুব খানের আমলে আমরা যে শিক্ষা কমিশনের বিরুদ্ধে লড়াই করেছিলাম, সেখানে শরীফ কমিশন, পরে হামিদুর রহমান কমিশন, তাদের ফিলসফি হলো যে এটা হলো একটা কমার্শিয়ালি বিবেচনা করতে হবে। টাকা থাকলে শিক্ষা পাবে, টাকা না থাকলে শিক্ষা পাবে না।
এবং আমরা এই শিক্ষাকে ব্যবসায়িক বিবেচনায় চিন্তা করাটাকে ঘোরতরভাবে বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম, এবং এখনও আমাদের সংবিধানে এই কথাটা লেখা আছে, যে মানুষের মৌলিক প্রয়োজন বলতে যা বোঝায় অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, বাসস্থান, এই জিনিসগুলো মৌলিক অধিকার। কিংবা একটা মানুষ বেঁচে থাকতে হলে তার যেমন অক্সিজেন ছাড়া সে বাঁচতে পারে না, পানি ছাড়া সে যেমন বাঁচতে পারে না, শিক্ষা ছাড়াও সে বাঁচতে পারে না। কিংবা আরেকটা আমি বলি, আমাদের যে জমি, সয়েল, যেখানে শস্য ফলাই আমরা, কেউ যদি 1000 একর জমি কিনে তার মালিক হয়ে যায় এবং মালিক হয়ে সে যদি বলে যে না আমি এটাকে পতিত রেখে দেব, আমার ইচ্ছা, এটা আমার সম্পত্তি, আমি এখানে কোনো ফসল করব না, সমাজ সেটা কিছুতেই বরদাস্ত করতে পারে না। কেননা এই জমির মালিকানার সূত্রে তুমি সমস্ত সমাজকে তার ফসল থেকে বঞ্চিত করবে, এটা তো হতে পারে না। সুতরাং একটা সমাজের ভিতরে কেউ যদি অশিক্ষিত থাকে তাহলে পরে শুধু সেই ব্যক্তিই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা কিন্তু না, সমস্ত সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সব থেকে কনক্লুশনটা কি? কনক্লুশন হলো সমাজের দায়িত্ব মানুষকে শিক্ষিত করে তোলা, এবং এই ফিলসফি থেকে আমরা বহু দূরে চলে গেছি। এখন বাজার অর্থনীতি চলে এবং সমস্ত জায়গায় এই কথাটাই বলা হচ্ছে, তোমার নিজস্ব ইনকাম তুমি জেনারেট করো এবং কোনো সাবসিডি দেওয়া হবে না, নাথিং ইজ ফ্রি। আমরা কোনো কিছু ফ্রি চাই না। শিক্ষাক্ষেত্রে সরকার যে টাকা দেয় এইটাকে তারা বলে যে এটা সাবসিডি দেওয়া হচ্ছে, সাবসিডি আমি দেব না। আমি বলি যে এটা সাবসিডি না, ইট ইজ এ অ্যালোকেশন, ইট ইজ এ অ্যালোকেশন। আমাদের সেনাবাহিনীকে টাকা দেওয়া হয়, তারা কি সেটা প্রডিউস করে? না না, সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে আইয়ুব খানের সময় আপনারা এটার বিরুদ্ধে লড়াই করেছিলেন যে শিক্ষা কেন ব্যবসা হবে, সেই লড়াই করে দেশ স্বাধীন। এখন কি আমরা আবার সেই তাহলে আইয়ুব খানের ওই ব্যবসায়ী চলে গেলাম? ফিলসফিতে সেখানেই চলে গেছে। বাজার অর্থনীতি বেসিক্যালি তার ফিলসফি হলো এই জায়গাটা, সব কিছু কেনা বেচা ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই দ্বারা নির্ধারিত হয়ে যাবে, এবং সেইটা দিয়ে টাকা তুমি বাড়াও, উপার্জন করো, তাহলে পরে ভালো শিক্ষা পাবে। এবং আমি প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি, পাবলিক ইউনিভার্সিটিতে একরকম, প্রাইভেট ইউনিভার্সিটিতে একরকম। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমি অনেক সময় খবর পাই ছাত্ররা যে শিক্ষকদের উপর জবরদস্তি করে, কেন আমি 1 লক্ষ টাকা দিয়েছি টিউশন, আমাকে মার্ক কম দিলেন কেন? অ্যাজ ইফ যে তার টিউশন ফি আমার টাকায় আপনার বেতন হচ্ছে, আমাকে কম দিচ্ছেন কেন? ইট ইজ ইয়োর ফেলিওর, আমাকে কেন ভালো মার্ক পাওয়ার মতো করে শিক্ষিত করে তোলেন নাই। অ্যাটিটিউডটা হয়ে যাচ্ছে এরকম লেনদেনের জায়গা থেকে। না, মুজাহিদুল ইসলাম সেলিম এখানেও একটু প্রশ্ন করে জেনে নিতে চাই, এই যে অ্যাটিটিউডটা, নিঃসন্দেহে শিক্ষার্থীর এই অ্যাটিটিউড আমাদের কাম্য না, তারাও এখান থেকে কোনো আর কোনো বিচ্যুতি তো ঘটেছে, নিঃসন্দেহে সেই বিচ্যুতিগুলো আপনারা তুলে ধরবেন। কিন্তু একজন শিক্ষার্থী একই দেশের, আমি যদি বলি যে একজন শিক্ষার্থী তিনি পাবলিক যে ইউনিভার্সিটিগুলো রয়েছে কোনো কারণে সেখানে ভর্তি হওয়ার সুযোগ তিনি পাননি, একটা পাবলিক ইউনিভার্সিটিতে যদি বেতন হয় 8 টাকা মাসে, আর একজন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টকে যদি সেখানে 18,000 টাকা মাসে তাকে টিউশন ফি গুনতে হয়, তার মধ্যে এই অ্যাটিটিউড কেন তৈরি হবে না? এই প্রশ্ন উত্তরটা একটু জানতে চাই। না না, এটা তো তার দোষ না, এটা ব্যক্তিগতভাবে দেখলে হবে না। তো আমি তো বলছি যে অল্টারনেট ফিলসফি হলো এটা সমাজের দায়িত্ব, প্রত্যেকটা মানুষকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা, এবং সেটার জন্য শিক্ষা একটা অপরিহার্য অঙ্গ। এবং সেই জন্য সমাজ আমাদের কাছ থেকেই কালেকশন করে। সরকার যে ট্যাক্সটা নেয়, ট্যাক্সের টাকাটা কার কাছ থেকে আসে? আসে তো সাধারণ মানুষের কাছ থেকে। এবং আমাদের 75% হল ইনডাইরেক্ট ট্যাক্স, পরোক্ষ কর, যেটা ভ্যাট, সেলস ট্যাক্স, কাস্টমস ডিউটি, এইগুলোর ভেতর দিয়ে আসে। তারপরে সাধারণ মানুষের টাকা যেটা জমা হচ্ছে, কেন জমা হচ্ছে? টু প্রোভাইড দ্য পিপল উইথ গুডস অ্যান্ড সার্ভিসেস, তার প্রয়োজনে গুডস অ্যান্ড সার্ভিসেস তাকে সরবরাহ করা। আমার প্রতিরক্ষা দরকার, সেটার জন্য অ্যালোকেশন হবে। আমার শিক্ষা দরকার, সেইভাবে সরবরাহ করা হয়? হয় না, হয় না। কারণ ফিলসফি হলো আমাদের উল্টা দিকে, যে সব কিছু কেনা বেচা করতে হবে। সব কিছু কেনা বেচার মাপে যদি বিবেচনা না করি তারপরে এটা হবে না। ইন্ডিভিজুয়ালসগুলোকে কেন্দ্র করে তুমি টাকা বানাও, এবং নিও লিবারাল যে ফিলসফি, সেটার নিয়ম হলো, তাদের কথা হলো যে কিছু লোকের হাতে টাকা জমুক, এটা ট্রিকল ডাউন করে একসময় গরিবের কাছে যাবে। তো ট্রিকল ডাউন করে তো কোনোদিন গরিবের কাছে যায় না, এটা তো বিদেশে পাচার হয়ে যায়, বা সেটা তার কনজাম্পশনে এক্সস্টেড হয়ে যায়।
এটা ইকোনমিক্সের থিওরির ভেতরে আমি যেতে যাচ্ছি। আমরা খুব বেশি চুইয়ে যেতে দেখি না। হ্যাঁ, মুজাহিদুল ইসলাম সেলিম, সেই। আপনার কাছে আবার আসবো। অধ্যাপক আব্দুল মান্নান, আপনি যেখানে হাত দিয়েছেন, গোড়ায় হাত দিয়েছেন, যে উচ্চশিক্ষা নিয়ে কথা বলতে বসেছি, যদি একদম আমরা সেই প্রাথমিকে হাত দিই কী অবস্থা, সেখানেও তো চলছে। এবং এখন অভিভাবকদের কথাও যদি বলি, অনেক বেশি দুশ্চিন্ত, তারা নিশ্চিন্ত হতে পারছেন না তাদের সন্তানকে নিয়ে, যে কি শিখবে। আজকে বলছে এই সিস্টেম, কালকে ওই সিস্টেম। এটা আসলে কতটা বেশি যৌক্তিক এই গবেষণাটা ধন্যবাদ। বা পরীক্ষা যেটা দেখেন, আপনি বলেছেন? যখনই আমরা শিক্ষা নিয়ে কথা বলতে বসি, আজকে হয়তো আমরা একটা ফর্মাল অনুষ্ঠানে বলছি, ইনফর্মাল মানে কোনো আলোচনার যদি আমরা বসি, মানে আমার প্রজন্ম, সেলিমের প্রজন্ম, আমরা কিন্তু ওই গোড়াতে ফিরে যাই, যে আইয়ুব খান ৬৫ শিক্ষা আন্দোলন, তারপরে ধারাবাহিকভাবে অনেক আন্দোলন হয়েছে, যে এখন আসতে হয় বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের দর্শন এবং স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে তো অনেক এতখানে আলোচনা করার দরকার নাই, সময়ও নাই। ৭০-এর নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মানে কর্ণধাররা, প্রেসিডেন্টরা জাতির উদ্দেশ্যে তখনকার পাকিস্তানের টেলিভিশনে, রেডিওতে ভাষণ দিতেন। এটা এখনও চালু আছে নির্বাচন আসলে। তো বঙ্গবন্ধু অক্টোবর মাসের সম্ভবত ২০ তারিখ দীর্ঘ ভাষণ দিয়েছিলেন আওয়ামী লীগের ইলেকশন, ৭০-এর নির্বাচনের প্রেক্ষাপটে ইলেকশনটা সামনে রেখে তাদের ম্যানিফেস্টো কী হবে, কোথায় কোথায় অগ্রাধিকার দিতে হবে। অনেক বড় ভাষণ, এগ্রিকালচার আছে, শিক্ষা আছে, জনপ্রশাসন, সব কিছু মিলে একটা বিরাট অংশ আছে সেখানে শিক্ষা নিয়ে। সেখানে তিনি বলেছেন যে শিক্ষায় ব্যয়টা ব্যয় না দেখে সেটাকে বিনিয়োগ দেখতে হবে এবং জিডিপির ৪% শিক্ষায় বিনিয়োগ করতে হবে আমাদের। আরেকটা জিনিস আমি বলে রাখি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু ৩.৫ বছরের মধ্যে অনেকগুলো অসাধারণ কাজ করেছিলেন। তার মধ্যে একটা ছিল ডক্টর কুদ্রুতা খুদা শিক্ষা কমিশন। দেখেন, ৩.৫ বছরের মাথায় তাকে হত্যা করা হয়েছে। ৩.৫ বছরের মাথায় প্রথম যে জায়গাটায় হাত দিয়েছেন তিনি শিক্ষার উপরে। ৭২ সনে ডক্টর কুদ্রুতা খুদা শিক্ষা কমিশন তৈরি করেছেন। বলেছেন আপনারা আমাদের স্বাধীন দেশের উপযোগী একটা শিক্ষা কমিশন, শিক্ষা কী হওয়া উচিত সেটা তৈরি করেন। সেই কমিশনের যতজন সদস্য আছে, কোনো আমলা নাই সেখানে, কিন্তু একজন আমলা আছেন, মানে যিনি রেকর্ডিং করেন ইত্যাদি, সেটা থাকবেই। সব শিক্ষাবিদ, কিন্তু সবাই শিক্ষার সাথে জড়িত, সেটা মেডিকেল শিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, সব মিলে শিক্ষা কমিশন করেছেন। তো সেই শিক্ষা কমিশনের যে রিপোর্টটা দিয়েছে সেইটি কিন্তু আমরা কখনো বাস্তবায়ন করতে পারি নাই। সেই শিক্ষা কমিশন রিপোর্টে ছিল আপনার যে প্রাথমিক পর্যায়ে একমুখী শিক্ষা হবে। বাংলাদেশে এখন যে কতমুখী শিক্ষা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয়ত, বঙ্গবন্ধু অক্টোবর মাসে ৭২ সনে চট্টগ্রামে গিয়েছিলেন, আমার শহর, আমার ঘরের সামনে, চট্টগ্রাম সার্কিট হাউসে। উনি কোনো জনসভা করেন নাই, চট্টগ্রামের সুধীজনদের সাথে একটা সভা করেছিলেন। সেই সভায় সেই বক্তৃতাটা পাবলিশড। বলেছিলেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে। এতদিন আমাদের শিক্ষা ব্যবস্থা, কথাটা মনে রাখবেন, আমলা তৈরি করেছে, মানুষ তৈরি করেনি। এটা আমি বলি নাই, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন। আমি আরও পরে এই যে কথাটা অধ্যাপক আব্দুল মান্নান, এখানেই থামাচ্ছি, কারণ এই কথাটার কোন প্রেক্ষাপটে বলেছিলেন, কেন বলেছিলেন, সেটার এখনও কতটা তাৎপর্য বহন করে চলেছে, পুরোটাই শুনতে হবে এবং শোনাতে হবে দর্শকদের। বিরতিটা নিয়ে আসি, তাহলে তারাও হয়তো আরাম করে শুনতে পারবেন, বিস্তরটা জানতে পারবেন। সম্মানিত দর্শক, নিটোলটা ২১ রাতে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির। বিরতি শেষে আমরা যেই জায়গাটা ছিলাম, এখান থেকে আলোচনাটার ব্যাপ্তি কিন্তু অনেক বেশি ছড়াবে। নিঃসন্দেহে আমাদের সাথে থাকবেন।
আবারও ফিরে এলাম নিটলটা 21 রাতের আজকের এই আয়োজনে। আজ আমরা বসেছি বাংলাদেশের উচ্চশিক্ষার মান নিয়ে, র্যাঙ্কিং নিয়েও আজকে কথা বলতে চাই। যে র্যাঙ্কিংগুলো কিসের উপর ভিত্তি করে একদম ওয়ার্ল্ড ওয়াইড দেয়া হয়, সেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা খুঁজে পাই কি পাই না, কিন্তু তার থেকেও বড় খোঁজটা আমরা লাগাই কিনা যে আমাদের এখন যে মান রয়েছে বা উচ্চশিক্ষায় মান খুঁজতে গেলে একদম প্রাথমিকের যে মানটা থাকার কথা সেই জায়গায় ধারাবাহিক মানটা রক্ষা করে চলেছে কিনা, না হলে জাতি হিসেবে সত্যিকার অর্থে আমরা মানুষ হতে পারবো কিনা, সেই আলোচনায় প্রবেশ করতে চাচ্ছে অধ্যাপক আব্দুল মান্নান। সেই জায়গাটা থেকেই শুরু। যেটা আমি বলছিলাম যে দেখেন, এই যে মান কথাটা বলে আমরা বলি, এটা বলতে হবে আমাদেরকে, কারণ আমরা এখন যে গ্র্যাজুয়েট তৈরি করছে, যে শিক্ষার্থীকে আমরা পাশ করে সার্টিফিকেট দিচ্ছি, সে কিন্তু শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য একটা মানব সম্পদ হিসেবে আমরা তৈরি করার কথা, সেটা আমরা পারছি না। আপনি প্রথমেই বলেছেন যে আমাদের এত গ্র্যাজুয়েট থাকতে আমরা বাইরে থেকে কেন এত মানুষ আনি। একজন মনে রাখবেন, সেটি বাইরে যে কোনো দেশের হোক, ভারতের হোক, চীনের হোক, আফ্রিকার কোনো দেশের হোক, 3 গুণ বেতন দিয়ে কিন্তু আমরা এখানে আনি। আমি অনেক এমপ্লয়ারকে জিজ্ঞাসা করেছি, ভাই আমাদের এত বেকার, শিক্ষিত বেকার ঘুরছে, আপনারা বিদেশ থেকে কেন এত লোক নিয়ে আসেন? বলেছে ভাই আমরা তো সাদে আনি না, ওকে আনতে গেলে আমাকে 3 গুণ পয়সা দিতে হয়, হ্যাঁ, আর অনেক খরচ তাকে দিতে হয়। আমরা যে আমাদের দেশে যে গ্র্যাজুয়েটরা তৈরি হচ্ছে, তারা তো আমরা কি চাই সেটা তো ওরা বুঝতে পারে না। একদিন টেলিভিশনে, আপনাদের অনুষ্ঠানে, কোন একটা টেলিভিশন অনুষ্ঠানে একজন এরকম মানে এন্টারপ্রেনার, উদ্যোক্তা বলছিলেন, এই বিষয়গুলো নিয়ে বলছিলেন। আমি কিছু ওয়েল্ডার নিয়ে কোনো শিপিং, উনি শিপিংয়ের ব্যবসা করেন, বাংলাদেশ শিপ এক্সপোর্ট করে, বলে আমরা দরখাস্ত আবেদন করেছি, এসছে, সবাই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, আমাদের দরকার ওয়েল্ডার। আমরা জিজ্ঞেস করেছি ওয়েল্ডিং জানেন? বলে হ্যাঁ জানি। কখনো করেছেন? অবাক করার কাণ্ড হচ্ছে, বলে যে না পড়েছি, করি নাই। ওয়েল্ডিং তো পড়ার জিনিস না, করার জিনিস। আমি আপনাকে 1000 বক্তৃতা দিয়েও গাড়ি চালানো শেখাতে পারবো না, স্টিয়ারিং হুইলের পিছনে আপনাকে বসাতে হবে। সে ওয়েল্ডিং পড়েছে কিন্তু করে নাই। হ্যাঁ, ডাক্তারি বোর্ডে পড়েছে কিন্তু প্রকৃত অর্থে ডাইসেকশন করে নাই, ল্যাবে যায় নাই, তাহলে তো সে ডাক্তার হবে না। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের শিক্ষার অবস্থা। এটা পাবলিক বলেন আর প্রাইভেট বলেন, আমি কোনো বিভাজন করতে চাই না। আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, 50 বছর পর পড়েছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ব্রাইট ছাত্র আছে, একইভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় আছেই, অনেক ব্রাইট ছাত্র আছে। সেই ব্রাইট ছাত্রগুলোকে আমরা সঠিক অর্থে ওইভাবে গড়ে তুলতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। সেই ব্যর্থতার দায় আমারও। কারণ হচ্ছে, যেই ছাত্রটা আপনি একটা জিনিস জানবে না, সেটা তো তার দায় চাইতে আমি দায় বেশি, আমি তাকে জানাই নাই তো সেটা। নিঃসন্দেহে তাই আমি ঘুরে আসি মুজাহিদুল ইসলাম সেলিমের কাছ থেকে। শেষ করছি, আমাদের শিক্ষা ব্যবস্থা এখন যা আছে সেটাকে যদি ঠিক করতে হয়, সঠিক জায়গায় সঠিক মানুষকে আপনাকে পদায়ন করতে হবে। যে শিক্ষা বুঝে, সে, আমি মন্ত্রী পর্যায়ে বলছি না, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বলছি। আপনি বিশ্ববিদ্যালয়গুলো এখন খবরের শিরোনাম কিসের হয়? আমি যেহেতু উপাচার্য ছিলাম, মাঝে মধ্যে আমার খুবই আমি লজ্জা লাগে। আপনি তো করবেনই, এটা তো ফ্যাক্ট যে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে জেলে যাচ্ছে। তো ওই বিশ্ববিদ্যালয় কিভাবে আপনি ভালো জ্ঞান চর্চার একটা আধার হবে, এটা তো আমি বুঝি না। সুতরাং বঙ্গবন্ধুর একটা বড় গুণ ছিল, উনি সঠিক জায়গায় সঠিক মানুষকে নিয়োগ দিতে পারতেন, যেটা পরবর্তীকালে ওনার সাথে ওনার পরে হারিয়ে গেছে। আমরা সঠিক জায়গায় সঠিক মানুষকে নিয়োগ দিতে পারি না। তাহলে যেখানেই ছিদ্র পেতেন, সেই সঠিক জায়গায় সঠিক যে যতটুকু ঝালাইয়ের কাজ করবার সেটা তিনি করেছেন না। সেটা না করলেই তো ওয়েল্ডিং এখন বুঝবে না, বলবে পড়েছি, ওটা আসলে করিনি কখনই। মুজাহিদুল ইসলাম সেলিম, এই জায়গাটা আপনাকেও শুনতে চাই। দেখুন, শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের দেশের মানুষ সংগ্রাম করেছে, বিশেষ করে ছাত্র সমাজের সংগ্রাম, ইতিহাসে এটা লিপিবদ্ধ আছে। সেই সংগ্রাম আমাদের সমস্ত মুক্তিযুদ্ধকে লালিত করেছে, সৃজিত করেছে, করে আমরা একটা বিজয় অর্জন করেছিলাম। আমি তখন ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, যখন মুক্তিযুদ্ধ হয়, অস্ত্র হাতে যুদ্ধ করেছি। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, আমরা সব অস্ত্রপাতি নিয়ে, তখনও জমা দেইনি অস্ত্র, হাতে অস্ত্র আমাদের। 16ই ডিসেম্বর পর 2রা জানুয়ারি ছাত্র ইউনিয়নের সেন্ট্রাল কমিটির মিটিং হলো। আমি তখন জেনারেল সেক্রেটারি। সেন্ট্রাল কমিটির মিটিং করে আমরা অনেক সিদ্ধান্তের ভিতরে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা কমিশন করব, যেটা স্বাধীন দেশের উপযোগী শিক্ষানীতি প্রস্তাব তৈরি করবে।
1 মাসের ভিতরে আমরা সেই প্রস্তাব তৈরি করেছিলাম, কারণ আমাদের সব কিছু রেডি ছিল। আন্দোলনের যে আওয়াজগুলো ছিল, যে চেতনাটা তৈরি হয়েছিল, সেটাকে আমরা এখানে প্রতিফলিত করলাম। এবং সেখানে সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষা এবং শিক্ষার যে মূল দর্শনটা কী হবে। এবং আমি ডাকসুর ভিপি ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের উপরে বিশাল করে রেখে দেওয়া হলো, শিক্ষা হলো সমাজতন্ত্রের কারিগর তৈরি করার জন্য। বঙ্গবন্ধু যেটা রেফার করলেন যে আমলা তৈরি করার জন্য না, মানুষ তৈরি করার জন্য। এই কথাগুলো তো আমরা সংগ্রামের ভেতর দিয়েই করে এসেছি। এবং সেই আমাদের প্রস্তাবনায় সেটা পরবর্তীকালে ক্ষুদা কমিশন রিপোর্টের কাছে আমরা স্যার প্রিপেয়ার্ড আকারে জমা দিয়েছিলাম। এবং এত ডিটেলস ছিল সেখানে, ক্যারিকুলাম কী হবে, আমাদের প্রাইমারি এডুকেশনে কী কী পড়াইতে হবে, ভাষা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, শরীরচর্চা, কোনটা কয় ঘন্টা পড়াইতে হবে, সমস্ত কিছু ডিটেলস ছিল। এবং একটা লেভেল পর্যন্ত সবাইকে সাধারণভাবে এক ধারায় একটা লেভেল পর্যন্ত শিক্ষিত করে তুলতে হবে। সেইটার উপরে দাঁড়িয়ে তারপরে আপনি করেন স্পেশালাইজেশন করা হোক, এইভাবে স্পেশালাইজেশন করা হোক, অনেক ডিটেলস। অনেকে অভাবী সংসার, হায়ার এডুকেশনে যেতে পারছে না, 7 বছর 10 বছর সে হয়তো একটা টেকনিক্যাল কাজের ভিতরে নিজেকে জড়িত করে আয় উপার্জনের ব্যবস্থা করলো। তারপরেও প্যারালাল যাতে সে এন্টার করতে পারে হায়ার লেভেল অফ এডুকেশন, হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনের লক্ষ্যটা কী হবে, এই সমস্ত কিছুই কিন্তু আমরা সেখানে নিয়ে আসার চেষ্টা করেছিলাম। কিন্তু এটা তো সমস্ত কিছু বরবাদ হয়ে যায় যখন আমি ভাবনাটা নিয়ে আসি বাণিজ্যিকীকরণের ভাবনা। সমস্ত সমাজ বাণিজ্যিকরণের ধারায় চলছে। এইখানে আলাদা করে শিক্ষা ব্যবস্থাকে আপনি তো এর বাইরে রাখতে পারবেন না। এবং এইটা চলে আসছে এখন মানুষের সাইকোলজি এই জায়গায়। আমার ছেলেটাকে কি দরকার, আমার ইনকাম করা দরকার, ওর একটা আয়ের ব্যবস্থা করা দরকার। সুতরাং ইতিহাস ভালো করে পড়লে বা বিজ্ঞান ভালো করে পড়লে কি আয় হবে, নাকি হন্ডা গুন্ডা এদের ভিতরে যদি সে ঢুকে যেতে পারে তাহলে আয় উপার্জন বেশি হবে। এবং অন্য জায়গায় দেখছে, ছাত্রদেরকে আলাদা করে আমি দোষ দেব না, তারা উপরে রাজনীতিবিদদের ভেতরে যেটা দেখতে পাচ্ছে একটা রুগ্নতা, রাজনীতির ভেতরে এই যে ব্যবসা ঢুকে গেছে, ব্যবসায়িক রাজনীতি, বাজার অর্থনীতি বাজার রাজনীতির জন্ম দিয়েছে। তো এইটার প্রভাব এসে পড়ছে ছাত্র সমাজের উপরে। সুতরাং তারা দেখে যে আমাকে কোনো রকম একটা সার্টিফিকেট আমার সংগ্রহ করা, সেটাই হলো আমার একটা উদ্দেশ্য। এবং সেটা কীভাবে করা যায়, জ্ঞান অন্বেষণ, এইটার প্রতি আগ্রহ সাধারণ ছাত্রদের থাকলেও, আমি এখানে একটু ডিফারেন্সিয়েট করতে চাই, জানি না একমত হবেন কিনা, সাধারণ ছাত্রদের ভেতরে আমি এখনও অনুভব করি প্রচণ্ড তাদের জ্ঞান অন্বেষণের যে আকাঙ্ক্ষা, কিন্তু তারা লাইমলাইটে নাই। সমস্ত জায়গাটা দখল করে রেখেছে হোন্ডা বাহিনী, হেলমেট বাহিনী এবং গেস্ট রুম কালচার, অমুক সমুক। বিএনপির সময় একরকম, আওয়ামী লীগের সময় আরেক রকম, আরেকটা বাহিনী এসে দখল করে নেয়। এবং এদেরকে সন্তুষ্ট না রাখতে পারলে ক্ষমতায় থাকা যাবে না, কারণ তারা বলবে আমাদেরকে খুশি রাখলেন না, ঠিক আছে ম্যাডাম আমরা চলে গেলাম আপার দিকে। তাহলে এই দর্শনটা হারিয়ে যাওয়ার কারণেই কি আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখি যে আগে ছিল লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এখন বলা হয় লেখাপড়া করে যে গাড়ির তলে পড়ে সে। এই ব্যাপারটা কি এইভাবে মানুষের আক্ষেপ তৈরি হয়েছে? যাই হোক, এইটা আপনি প্রথম যেটা বললেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আমার বিবেচনায় এই বাক্যটার ভেতরেও কিন্তু একটা ফিলসফিক্যালি ভুল আছে। কারণ গাড়ি ঘোড়া চড়া এইটা কিন্তু শিক্ষার উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল না, কিন্তু এখন গাড়ির তলে পড়তে হচ্ছে কিনা, জ্ঞান অর্জন না, সেটা তো আরো অবনতি হয়েছে, সেটা আমি এগ্রি করব। কিন্তু আমাদের নিতে হবে কোন জায়গায়, আমি সমস্ত বিশ্ব সভ্যতার জ্ঞান ভাণ্ডারটাকে আমি আমার নিজের আয়ত্তের ভিতরে নিয়ে আসার চেষ্টা যদি করতে চাই, সেটার একমাত্র পথ হলো ইনস্টিটিউশনাল এডুকেশন। এবং সেইভাবে আমরা ইনস্টিটিউশনাল এডুকেশনকে যদি সেই ফিলসফির ভিত্তিতে না সাজাই, তাহলে পরে কিন্তু আমরা সেই লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারবো না। এবং এই লক্ষ্যটা কেন হয়েছিল, সমাজতান্ত্রিক সমাজ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম। এখন সমাজতন্ত্রকে পরিত্যাগ করা হয়েছে, এখন বাজার অর্থনীতির ভিত্তিতে দেশ, সমাজ, অর্থনীতি সমস্ত কিছু পরিচালিত হচ্ছে।
না, মুজাহিদুল ইসলাম সেলিম, এখানে একটু জানতে চাই, আপনি যেহেতু সমাজতন্ত্রের কথা বললেন, এখন বিশ্বব্যাপী যেখানে পুঁজিবাদটাকেই সব থেকে সামনে ধরা হয়, সেখানে তাহলে এটা কি আমাদের দেশের সমস্যা নাকি এটা আসলে বিশ্বব্যাপী সমস্যা? বিশ্বের আংশিক, সমাজতন্ত্র দুনিয়া থেকে তো দূর হয়ে গেছে এরকম না, এবং সমাজতন্ত্র পুরোপুরি না হলেও সমাজতন্ত্র অভিমুখীন প্রচুর দেশ, ল্যাটিন আমেরিকায়, আপনি আফ্রিকার দেশগুলোতে আপনি দেখতে পাবেন। আমাদের এখানেও আশেপাশে আপনি দেখবেন, নেপালের দিকে দেখেন, সেখানে কমিউনিস্টরা ক্ষমতায় আছে, কমিউনিস্ট সরকার ক্ষমতায় আছে, একাধিকবার তারা আসলো, আবার বাইরেও চলে গেছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো দেখা যাবে। সুতরাং দুইটা ট্রেন্ড চলছে, এবং ট্রেন্ডের ভিতরে আপনি দেখবেন একটা ট্রেন্ড হলো এখন একটা সংঘাতের দিকে চলে যাচ্ছে সারা দুনিয়া। একদিকে উগ্র দক্ষিণপন্থার দিকে চলে যায় ফ্যাসিবাদ, হোয়াইট সুপ্রিমেসিস্ট, এবং তার পরিণতি কী সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আর অন্যদিকে এর পাল্টা আর একটা অভিযান আজকে চলছে। আমেরিকার দিকে তাকান, সেখানে ছাত্র আন্দোলন, সেই 68 সালে ভিয়েতনাম ইস্যুকে কেন্দ্র করে যে বিশাল ছাত্র জাগরণ হয়েছিল, আজকে সেই রকম লক্ষণ কিন্তু আমেরিকার ভেতরে আমরা দেখতে পাচ্ছি। কিংবা সাউথ আফ্রিকা অ্যাপার্থাইডের বিরুদ্ধে যে সংগতি আন্দোলন গড়ে উঠেছিল, কিংবা ওইখানকার যে কালো মানুষ তাদের অধিকারের জন্য এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনগুলোর ভেতর দিয়ে কিন্তু সেই বিকাশটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং দুইটা প্রবণতাই কিন্তু সেখানে আছে। রাষ্ট্র কোন দিকে থাকবে, দ্যাট ইজ এ পার্টিনেন্ট কোশ্চেন। রাষ্ট্র কোন দিকে থাকবে? রাষ্ট্র যদি হিসাব নিকাশ করে রেসিডুয়াল আর্থিক বরাদ্দ 4% অফ জিডিপি দেওয়ার কথা, এবং 4% অফ জিডিপি যদি অ্যালোকেশন হয়, তাহলে পরে সম্ভবত আমার হিসাবটা একটু এদিক সেদিক হতে পারে, বাজেটের কমসে কম 28%-এ এটা ট্রান্সফার হয়। বাজেটের 28% তো এখানে দেওয়া হচ্ছে না। রাষ্ট্রকে তো নির্ধারণ করতে হবে, তাহলে রাষ্ট্র আমলা বানাবে না মানুষ বানাবে? হ্যাঁ, সেটা তো বেসিক কোশ্চেন। আমি ফিলসফিটা তো আমি বলেই দিলাম, বেসিক কোশ্চেনটা হলো এই জায়গাটায়। ইউনিভার্সিটিগুলো কি? ইউনিভার্সিটি বলা হয় কেন? ইউনিভার্সাল নলেজ, সেটাকে সমৃদ্ধ করার প্রয়াসের ভিতরেই তার কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্যটা অন্তর্নিহিত। আমাদের ইউনিভার্সিটিগুলো দেখবেন যে কিছু কিছু ব্যতিক্রম যে নাই তা আমি বলবো না, সব কিছু খারাপ তা আমি বলবো না। এখন এমনভাবে দলবাজি শুরু হয়েছে, কোন ছাত্রটাকে ফার্স্ট ক্লাস মার্ক দিবে সেইটা দেওয়ার আগেও বিবেচনা করা হয়, সে কি ফার্স্ট ক্লাস পেলে শিক্ষকতা নিয়ে সাদা প্যানেলে ভোট দেবে না নীল প্যানেলে ভোট দেবে, এই রকম চিন্তা করে করা হয়। এবং এইগুলো সব এই ধরনের চিন্তা যেই দলবাজির জন্ম দেয়, সেইভাবে আমি দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে এক ধরনের ক্রিমিনাল সিন্ডিকেট সেটা একত্রিত হয়ে যাচ্ছে। তার ভেতরে ছাত্র আছে, কিছু দুর্নীতিবাজ শিক্ষক, তারাও এটার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে, এবং প্রশাসনের কেউ কেউ জড়িত হয়ে যাচ্ছে। এবং আমাদের টিআইবি রিপোর্টে বলা হয়েছিল এক সময় যে পুলিশ হলো সবচেয়ে দুর্নীতিবাজ, আরেকবার বলা হয়েছিল শিক্ষা বিভাগ হলো সবচেয়ে দুর্নীতিবাজ। যেটা হয়তো এরকম অধ্যাপক আব্দুল মান্নান যারা আগে ভিসি ছিলেন তাদের জন্য অনেক কষ্ট। একটা খালি আমি মানে ভুল বোঝাবুঝি হবে, এইটা আমি নেগেটিভ সাইডগুলো বললাম, কিন্তু আমি এখনো দেখতে পাচ্ছি যে প্রচণ্ড সম্ভাবনাপূর্ণ শক্তি কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে রয়ে গেছে। এবং তার প্রমাণ হলো আমাদের এখানকার ছাত্ররাই যখন বিদেশে গিয়ে লেখাপড়া করে বেস্ট রেজাল্ট সেখানে করছে। এবং আমি প্রত্যক্ষভাবে আমার অভিজ্ঞতা থেকে আমি এই কথা বলতে পারি। সেখানেও একটা প্রশ্ন আছে, কোন আক্ষেপ থেকে তারা মেধাবী যারা চলে যাচ্ছে, ভালো রেজাল্ট করছে, সুযোগ পেলে সেই সমস্ত দেশের ইউনিভার্সিটিতে অফার পেলে সেখানে তারা জয়েন করছে, দেশে ফিরে আসছেন না, সেখানেও আসলে কেন আসছেন না? অনেকেই চলে আসছে, চলে এসে এই ব্যাপারগুলোও কিন্তু অনেক বেশি চলে এসে আলোচিত হয়। তারা যে প্রত্যাশা নিয়ে দেশে আসে, সেই দেশপ্রেমের তাগিদে তারা আসে, এবং এখানে এসে তারা গবেষণা করবে। সেই গবেষণার সুযোগগুলো যখন সংকুচিত হয়ে যায় এবং কতগুলো আমলাতান্ত্রিক ফর্মাল ফাইল ওয়ার্কের ভেতরে আবদ্ধ করে রাখা হয় শিক্ষকদেরকে, যাদের আসলে সময়টা প্রধানত দেওয়া উচিত এই রিসার্চ এন্ডেভারের ভেতরে, তখন তাদের ভেতরে হতাশা নেমে আসে। অধ্যাপক আব্দুল মান্নান, আপনার কাছ থেকে তাহলে এই জায়গাটাই শুনি যে সেখানেই যারা একদম দেশপ্রেম মাথায় নিয়ে চলে আসেন এবং এখানে সেই গবেষণায় কাজ করতে চান, কতটা সেই গবেষণার সাহায্য সহযোগিতা বিশ্ববিদ্যালয় তাদেরকে করে, এটা একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। এবং আরেকটি বিষয় রাখতে চাই, যেটা আপনি এর আগেও বলছিলেন যে অনেকেই ডাক্তার হতে চাচ্ছে,
পাবলিক মেডিকেলে সুযোগ না পেলে প্রাইভেটে চলে যাচ্ছে। সেখানেও একজন শিক্ষার্থী মেডিকেলে পড়বেন, তিনি সেটা তো একটা ভাবা দরকার, তিনি ওই সাবজেক্টগুলো পড়ার জন্য কতটা যোগ্য সেটা যেমন রয়েছে, পরবর্তীতে তিনি যদি এখান থেকে বের হন কমপ্লিট করে এই শিক্ষা, তিনি কতটা দেশের সেবায় নিয়োজিত হবেন সেটা একটা প্রশ্ন। এবং দেশে ওই মুহূর্তে আসলে কতজন ডাক্তার দরকার, আমরা এটা মাথায় নিয়ে উচ্চশিক্ষায় সেই শিক্ষার্থীদের পড়বার ব্যাপারে উৎসাহিত করি কিনা? আপনি আসলে যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের পরিকল্পনা, জি, কজন ডাক্তার দরকার, কজন ইঞ্জিনিয়ার নিজের জন্য প্রফেশনের জায়গাটায়। জি, প্রথম আমরা অনেক কথাই বললাম, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখা হয় মানে একেবারে শেষ হয়ে গেল তা কিন্তু না। আমি বললাম না, আমি 50 বছরের উপরে শিক্ষকতা পেশায় আছে, শিক্ষা প্রশাসনে ছিলাম, উপাচার্য ছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে। আমি শিক্ষা জিনিসটা খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে, সুযোগ হয়েছে। আমি বলি যে বাংলাদেশে যে এখনো ভালো গবেষণা হয় তার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো। তার নাম আমরা কিন্তু খুব করি না, মনে করি যে চাষাভূষার বিশ্ববিদ্যালয়, এটা আবার কি হবে? যেই দেশটা 75 মিলিয়ন 7.5 কোটি মানুষকে আমরা খাওয়াতে পারতাম না, সেই দেশ এখন 17 কোটি মানুষকে আমাদের অন্ন যোগাচ্ছে। তার অন্যতম কারিগর হচ্ছে এই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষকরা এবং আমাদের কৃষকরা। এটা একটা মনে রাখতে হবে। আমাদের একটা গর্বের বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আপনি যে এত বড় পদ্মা সেতু, আমাদের একটা আইকনিক স্ট্রাকচার, এটাতে অন্যতম যিনি কনসালটেন্ট ছিলেন, আজকে আমাদের মাঝে উনি নাই, জামিল রেজা চৌধুরী স্যার। ওনার সাথে এই নিয়ে আমার অনেক কথা হতো। উনি বলছেন এখানে যারা প্রকৌশলী আছে সব বাংলাদেশের প্রকৌশলী, বিদেশ থেকে কোনো প্রকৌশলী নেই। বিদেশে আছে, সুপারভাইজার আছে, কনসাল্টিং ফার্ম আছে, কিন্তু যারা কাজ করছেন সব বাংলাদেশি। হ্যাঁ, আমরা যে স্যাটেলাইট পাঠালাম মহাশূন্যে, তার এখানে যে যারা এটা মনিটরিং করে তারা কিন্তু সব বাংলাদেশি। বাংলাদেশের উচ্চশিক্ষাতে একদম সব বরবাদ হয়ে গেছে তা না। এখন সেলিম যেটা বলছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃষ্টি, জ্ঞান ধারণ, জ্ঞান বিতরণের একটা পরিবেশ সৃষ্টি করা। সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পারি নাই। আমি যে বিশ্ববিদ্যালয়, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সপ্তাহে 2 দিন পড়াই। সেই বিশ্ববিদ্যালয়ে একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেই সাবজেক্টটি পড়েন 10টা জিইডি জেনারেল এডুকেশন সাবজেক্ট পড়তে হয়। একদিন একটা ছাত্র আমার কাছে এসে বলল যে স্যার আমি তো বিজনেস পড়ি, আমাকে ওয়ার্ল্ড সিভিলাইজেশন কেন পড়তে হবে, বিশ্ব সভ্যতা কেন পড়তে হবে? আমি বিশ্ব সভ্যতা তোমাকে এই কারণেই পড়তে হবে তোমার জ্ঞানের পরিধিটা বৃদ্ধি করার জন্য। নাহলে তোমাকে শুধু যদি আমি যেটা পড়ছিলে সেটাই পড়িয়ে বিদায় করে দেই, তাহলে বিশ্ব সভ্যতা যে একটা ছিল আছে, তুমি যেটা উত্তরাধিকার, সেটা তো তুমি বুঝতে পারবে না। আর দেশে আসছে, তারপর আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছিলাম, আমি তো যুক্তরাষ্ট্রে ইচ্ছা করলে থেকে যেতে পারতাম, আমার মতন হাজার মানুষ থেকে যেতে পারতো, থাকে নাই, চলে এসছে দেশে। মনে করেছে আমি দেশের প্রতি আমার একটা টান আছে, দেশকে আমি হয়তো কিছু একটা দিতে পারবো, পেরেছি কিনা সেটা পরবর্তী মূল্যায়ন হবে। সকলে যে বিদেশে চলে যাচ্ছে তা না, অনেকে ফিরে আসছে, যেটা সেলিম বললো, তারা একটা পরিবেশ চায় কাজের। সবসময় যে টাকা দিয়ে বেতন দিয়ে তা না, যে গবেষক সে গবেষণা করতে চায়। বাংলাদেশে এখনও বিজ্ঞানে অনেক গবেষণা হয়। আমি মঞ্জুর কমিশনে থাকতে আমরা 17টা বিজ্ঞানের গবেষণা পেটেন্টের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, 17টা না 18টা। কি হয়েছে আমি পরবর্তীকালে অত্যন্ত চমৎকার কিছু কথা বলছেন, কিন্তু সময় একেবারে সংক্ষেপ রয়েছে। আমি শেষ করছি। আমরা উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত, যেহেতু আমরা ওটাকেই সামনে দেখি, কিন্তু তলায় যে কি হচ্ছে সেটা নিয়ে আমরা কেউ কথা বলি না। কারণ সেখানে অনেক বড় বড় কিন্ডারগার্টেন আছে, কি নাম যে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, মাদ্রাসা আছে, সেখানে আছে একটা হজবরল অবস্থা। সেটাকে যদি ঠিক না করেন, আপনি উপরের বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে কথা বলে তো কোনো লাভ নেই। হ্যাঁ, আমাদের ভালো ডাক্তার ডক্টর এফআর খান, যিনি বিশ্বের আর্কিটেকচারের আইনস্টাইন বলা হয়, বিশ্বের টলেস্ট বিল্ডিং করেছিলেন, ডিজাইন করেছিলেন। এফআর খান তো বুয়েটের আগের যে আসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল। জগদীশ চন্দ্র বোস, তার নাম আজকাল ছাত্ররা কজন জানে? এই ঢাকারই সন্তান। হ্যাঁ, তার নাম তিনি আজ থেকে 100 বছর আগে যে বেতার যন্ত্র
সেটা তিনি আবিষ্কার করেছিলেন। তার ছবি দিয়ে বিলেতে পাউন্ডের নোট ছাপা হয়েছে, জেসি বোস। আমরা কি জানি তার কথা? আমরা কি জানি সত্যেন বোসের মতন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? আমরা তো এটা জানি না। কারণ আমি না জানলে, আমি শিক্ষক, আমার ছাত্র কর্তৃক জানবে। আমাদের গলতটা হচ্ছে এখানে, সেটা স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, আমরা প্রথমে তো বাজেটের কথা এসছে, তারপরে হচ্ছে ভালো শিক্ষক আমরা আনতে পারি না। আমাদের যারা ভালো মেধাবী ছাত্র বের হয়, আনফর্চুনেটলি তাদের ওই দৃষ্টিতে থাকে সরকারি চাকরি, আমলা হওয়া। কেন? একজন আমলা হওয়া মানে আজীবন আপনি সব, মানে প্রশাসনিক আমলা হলে আজীবন আপনি সব কিছুই টেকেন ফর গ্রান্টেড। আপনি আজীবন ভিআইপি, আজীবন আপনি নানা ধরনের প্রতিষ্ঠানে, কেউ ব্যাংকের চেয়ারম্যান হবেন, কেউ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হবেন, কেউ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবেন, মানে উনি জীবনে রিটায়ার করবেন না। তো ওই যে মেধাবী ছাত্রটা আমি বললাম যে এত কষ্ট করে সে বাবা মা লেখাপড়া করিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, সে তো জ্ঞান সৃষ্টির শিক্ষকতা করতে সে নিয়ে আগ্রহী হবেন না। তিনি আমলা হওয়ার জন্য মানে লাইন দিবেন। এই যে কদিন আগে একটা বিসিএস পরীক্ষা হলো, আমি বিসিএস চাই, ভালো ছেলেমেলায় বিসিএসে যাক। 3.5 লক্ষ শুধু প্রিলিমিনারি পরীক্ষা নাকি ভর্তি, মানে পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, দিতে পারে। আমাদের ভালো আমলা দরকার নিঃসন্দেহে, কিন্তু আমরা অন্যান্য ক্ষেত্রেও আমাদের দরকার, ভালো বিচারপতি দরকার, আমাদের ভালো লয়ার দরকার, ভালো ডাক্তার দরকার, ভালো ইঞ্জিনিয়ার দরকার, সবচেয়ে বেশি ভালো শিক্ষক দরকার। আমরা বলছি শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। সেই কারিগরের মেরুদণ্ড তো অনেক আগে ভেঙে দিয়ে গেছে আমরা। কারণ একজন শিক্ষক অসুস্থ হলে তাকে চাঁদা তুলে আপনার চিকিৎসা করতে হয়, এরকম আমি অনেক কেস জানি। তো আসলে আমাদের ভালো শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে গেলে অনেক কিছুকে ঠিক করতে হবে, সঠিক জায়গায় সঠিক মানুষকে পদায়ন করতে হবে, শিক্ষা জিনিসটা বুঝতে হবে। আমি বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, অনেক স্কুলে গিয়েছি, জাপানে গিয়েছি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গিয়েছি। এইসব দেশে সবচেয়ে ভালো প্রাইমারি শিক্ষা ব্যবস্থা, কোনো পরীক্ষা নাই কিন্তু। হ্যাঁ, সিঙ্গাপুরে প্রাইমারি লেভেলে কোনো স্কুল লেভেলে কোনো পরীক্ষা নাই, আমরা সব পরীক্ষা নির্ভর করে দিয়েছি। ফাঁকা রয়েছে। শেষ করতে হবে আমাকে। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছ থেকেই না হয় এই ব্যাপারটা একটু শুনি, যে আমাদের প্রায়শই আমরা এরকম তো শুনি যে ওই পদগুলো ফাঁকা, ওখানে নেবার মতো লোক পাওয়া যাচ্ছে না, বা কিন্তু অন্য একটা সেক্টরে অনেক বেশি প্রতিযোগিতা হচ্ছে, সেটা হোক না সরকারি চাকরির ক্ষেত্রেই হোক, কিন্তু পাই না। সেইখানেও একটু পরিকল্পনার দরকার আছে কিনা শিক্ষা ব্যবস্থায়? অবশ্যই একটা পরিকল্পনা করতে হলে পরে তো অর্থনৈতিকভাবে পরিকল্পনাটাকে প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে, এবং ঠিক করে নিয়ে সেটা একটা পরিকল্পিত অর্থনীতির ধারায় আমাদের রাষ্ট্রটাকে পরিচালনা করতে হবে। আর আপনি যদি বলেন যে এটা বাজার দিয়েই সব কিছু নির্ধারিত হবে, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই দিয়ে সব কিছু নির্ধারিত এবং ব্যক্তিগত মালিকানা ভিত্তিক সমাজের ভিতরে, কাঠামোর ভিতরে এটা হবে, তাহলে তো সেটা সম্ভব না। শিক্ষাক্ষেত্রে একটা মৌলিক বিষয় হলো আমার বিবেচনায়, দেখেন, একে তো হলো চলে যাচ্ছে এমন একটা জায়গায়, গ্রিক ফিলসফাররা, গ্রিক সভ্যতায় তারা বলতো যে যন্ত্র 3 রকম। একটা ইনস্ট্রুমেন্টটা মিউটা, যেটা কোনো আওয়াজ করে না। আরেকটা হলো সেমি মিউটা, অর্থাৎ গরু, ঘোড়া আওয়াজ করে কিন্তু কোনো বোধগম্য কথা বলতে পারে না। আর কৃতদাসরা হলো ভোকালিয়া, তারা কথা বলে। ইনস্ট্রুমেন্টস, দে আর ইনস্ট্রুমেন্টস হুইচ ক্যান বি ইউজড ফর মাই পারপাস, প্রোডাকশন। তা আমি যদি শিক্ষাটাকে এই কাঠামোর ভিতরে চিন্তা করি, তাহলে পরে তো আমরা আর অগ্রসর হতে পারবো না। এখন সেকেন্ড পয়েন্ট হলো নলেজ। ঠিক আছে, তোমাকে অনেক নলেজ দিতে হবে। নলেজ অ্যান্ড উইজডম এক জিনিস না। আমি মনে করি শিক্ষা ব্যাপারে চিন্তা করতে হলে পরে আমাদের এটা করতে হবে, উই হ্যাভ টু মেক হিম ওয়াইজ। সত্যিকার মানুষ হতে হলে তাকে উইজডম দিতে হবে, জ্ঞান, প্রজ্ঞা। খালি জ্ঞান হলে হবে না, প্রজ্ঞাবান হতে হবে। এবং সেইটা করতে হলে পরে একেবারে নিচের লেভেল থেকে আপনার গান বাজনা, খেলাধুলা, অনেকে মনে করে খামাখা এটার দিয়ে কী হবে, এটা বেচে তো কোনো টাকা আসবে না। ওই ইনস্ট্রুমেন্টটা, মিউটা বা সেভি ভোকালিয়া, কোনোটাই তো এখান দিয়ে হবে না। আমাদের গোলমালটা হয়ে গেছে এই জায়গাটায়। আমরা এটা রিয়ালাইজই করতে পারছি না যে সমাজের প্রয়োজনে আমাদের এই জিনিসটা করা দরকার। আমারও হয়তো শেষ করবার প্রয়োজনে আজকে একটা খালি আমি বলতে চাই, দেখেন, এত ভালো ভালো ট্যালেন্টস আমাদের আছে, এবং তার কতগুলো উদাহরণ মান্নান সাহেব এখানে বললেন আর কি। তা আমাদের ওভারসিজ এক্সপ্লয়টেশনের জন্য, এক্সপ্লোরেশনের জন্য আমাদের তেল
ব্লকগুলো কেন দেওয়া হচ্ছে? আমাদের এখানে বাপেক্স আছে, আমাদের এখানে পেট্রো বাংলা আছে, তাদেরকে দিয়ে আমরা যদি পদ্মা ব্রিজের কনসালটেশন করতে পারি, তাহলে এটা করতে পারবো না কেন? কারণ এইটার সঙ্গে আরেকটা ফ্যাক্টর জড়িত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। তারা আমাদেরকে ঋণগ্রস্ত করে ফেলছে, সেই ঋণ প্রদানের ভেতরে কতগুলো শর্ত আরোপ করে দেয়। আমি জানি না, হয়তো আমি যেটা জানি ঠিক না, এমনকি আমাদের যেটা কমিশন কি আপনার ওটা না 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 আপনার ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, তার প্রতিও কতগুলো শর্ত আমার শোনা কথা IMF এর দিক থেকে দেওয়া হয়েছিল, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সেলফ ইনকাম জেনারেটিং এর ব্যাপারে, এটা ইউজিসি কে দেওয়া হয় না, এটা মন্ত্রণালয়কে দেওয়া হতে পারে, মন্ত্রণালয়কে দেওয়া হয়েছিল। সেইটা তারা পার্কুলেট করার চেষ্টা করেছে নানাভাবে এর ভেতরে। সুতরাং এই সমস্ত কিছু মিলে আমাদের এখানে কিন্তু একটা অরাজক পরিস্থিতির ভিতরে সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ আমরা সব সময় সামনের দিকে এগোতে চাই, আর এগোতে হলে অনেক বেশি হতাশা নিয়ে কাজ না করে ভাবতে হবে যে নিঃসন্দেহে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুজাহিদুল ইসলাম সেলিম আপনাকে, এবং অধ্যাপক আব্দুল মান্নান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা হলো এবং নিঃসন্দেহে যারা আলোচনার সাথে ছিলেন তারা অনেকটা ধৈর্য ধরে শুনেছেন এবং হয়তো আত্মস্থ করবার চেষ্টা করেছেন, উপলব্ধি করবার চেষ্টা করেছেন যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাকে যদি একদম সমৃদ্ধ করতে চাই কি দরকার, আর সেইটা করতে হলে আমাদের যা যা দরকার সেখানে যদি ভালোভাবে কাজ করতে পারি, তাহলে সামনের দিনে আমরা কি পাবো সেটাও নিঃসন্দেহে আপনারা সবাই সেই উপলব্ধির জায়গাটায় দাঁড়িয়েছেন। প্রত্যাশা রাখছি আমাদের দেশে ভালো কিছু হোক। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।